তাহলে ম্যাথামেটিক্যাল টুলস চলছিল। ম্যাথামেটিক্যাল টুলসের আজকের পরের পার্ট ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। ডিফারেন্সিয়েশনের তোমাদের 3খানা ভিডিও অলরেডি দেওয়া আছে, এবং ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি যেটাতে বেশি জোর দিয়েছি সেটা হলো ডিফারেন্সিয়েশন কেন করব, তাই না? ডিফারেন্সিয়েশন একটা ম্যাথামেটিক্যাল প্রসেস, এরকম বহু ম্যাথামেটিক্যাল প্রসেস আছে। কিছু কিছু ম্যাথামেটিক্যাল প্রসেস শুধু ম্যাথামেটিক্সে লাগবে, কিছু কিছু ম্যাথামেটিক্যাল প্রসেস ফিজিক্সেও লাগবে। এই ফিজিক্সে যে ম্যাথামেটিক্যাল প্রসেসগুলো লাগবে সেইগুলো কেন শিখতে হবে এটা আগে বুঝে নেওয়ার দরকার আছে, আমার যেটা মনে হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা, বুঝতে পেরেছো তো? মানে শুধুমাত্র কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়, কিভাবে ইন্টিগ্রেট করা হয়, কতগুলো ফর্মুলা শুধুমাত্র শিখে রাখলেই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা বোঝা যায়। মানে আমি যখন পড়াশোনা করেছি তখন আমার এটাতে অসুবিধা হয়েছিল, তাই আমি যখন এখন পড়ানো জায়গাতে আছি বা স্টুডেন্টদেরকে গাইড করছি, তখন আমার মনে হয় আমার যেখানে অসুবিধা হয়েছে সেই অসুবিধাটা অনেক স্টুডেন্টের আছে। ডিফারেন্সিয়েশনটা কেন প্রথমে অতগুলো ফর্মুলা আমাকে শিখে রাখতে হবে, কেন ইন্টিগ্রেশন এই প্রসেসটা শিখতে হবে, এই শেখাটার কারণটা জানার অধিকার আছে। এবং আমি এই ভিডিওগুলো করার আগে কিছু ভিডিও দেখেছি এবং দেখতে গিয়ে আমি দেখেছি যে এই প্রসেসটা শেখানো আছে। বহু ভালো ভালো ভিডিও আছে, বহু ভালো ভালো টিচাররা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও দিয়েছেন, কিন্তু কোথাও আমি খুব পরিষ্কার ধারণা এটা পেলাম না যে স্টুডেন্টদের এটা বোঝানো আছে যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করাটার দরকার কি আছে। তাই ডিফারেন্সিয়েশন পড়াতে গিয়ে আমি যেটা চেষ্টা করেছি সেটা হলো ডিফারেন্সিয়েশন করার কারণটা কি সেটা আমি শেখাতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। কতটা বোঝা গেছে সেটা তো তোমরা বলতে পারবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও এই বিষয়টা জানার খুব দরকার আছে যে আমরা ইন্টিগ্রেশনটা কেন করব। ঠিক আছে, প্রথমে আমরা খুব একটা সিম্পল এক্সাম্পল নিয়ে বিষয়টা শুরু করি, খুব সহজ একটা এক্সাম্পল থেকে এই ইন্টিগ্রেশনের বিষয়টা শুরু করি। ইন্টিগ্রেশনের বিষয়টা ধরো এভাবে শেখানো যেতে পারে যে একটা ধরো এরকম একটা কোনো স্প্রিং লাগানো আছে, একটা কোনো স্প্রিং আছে, হ্যাঁ, আনস্ট্রেচ অবস্থাতে, এটা যেরকম সাধারণ অবস্থায় থাকে সেইভাবে স্প্রিংটা লাগানো আছে, ঠিক আছে? এবং এই স্প্রিংটাকে তোমাকে একটা কোনো ফোর্স দিয়ে টেনে লম্বা করতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কোনো একটা ডিরেকশন, স্ট্রেচও করতে পারো আবার কম্প্রেসও করতে পারো। আমি ধরে নিলাম স্ট্রেচ করতে হবে, স্ট্রেচ করে এটাকে সে 1 মিটার বাড়াতে হবে, এবং 1 মিটার বাড়ালে বুঝতেই পারছো যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো সেই ফোর্স দিয়ে কিছুটা ওয়ার্ক ডান করতে হবে, এবং যে ওয়ার্ক ডান করবে সেই ওয়ার্ক ডান, ওই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এই স্প্রিংটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমে থাকবে। তো এই ওয়ার্ক ডান বা পোটেনশিয়াল এনার্জি এটা যদি আমাকে বের করতে হয়, কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড আছে বা কতটা ওয়ার্ক ডান করা হয়েছে, এটা যদি আমাকে বের করতে হয়, তাহলে ওয়ার্ক ডান বের করার একটা সহজ পদ্ধতি আমরা জানি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু এক্স ডিসপ্লেসমেন্ট, খুব সহজ কথা। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে আইডিয়াল কোন স্প্রিং যদি হয় তার কেসে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ফোর্সটা থ্রু আউট দ্য পাথ কনস্ট্যান্ট থাকে না, সেম থাকে না। তাহলে ফোর্স এটা যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স হয়, আমি ধরে নিই যে ফোর্সটা ইকুয়ালস টু সে 20x নিউটন, এরকম কিছু একটা ছিল। স্প্রিং এর ক্ষেত্রে যে ফোর্সটা দিতে হবে, এবার যদি স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট হিসেবে ধরো তাহলে এটা -20x হবে, বুঝতে পেরেছো? তার কারণ তুমি ফোর্সটা যেদিকে দিচ্ছ, ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে, স্প্রিং এর ফোর্সটা তার উল্টো দিকে কাজ করবে। কিন্তু আমরা কতটা ওয়ার্ক ডান করেছি সেটা বের করতে চাই, তাহলে যে ফোর্সটা লাগবে সেটা যেদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেদিকেই ফোর্স অ্যাপ্লাই করতে হবে।
কারণ খুব সহজভাবে সেক্ষেত্রে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যখন স্প্রিংটা একদম আনস্ট্রেট ছিল তখন ফোর্সের ভ্যালু কত ছিল? 0 নিউটন। এক্স এর ভ্যালু যদি 0 বসাও তাহলে ফোর্স কত হবে? 0 নিউটন। এবং 1 মিটার যখন স্ট্রেচ করেছে তখন ফোর্সের ভ্যালু এটা হয়ে গেছে 20 নিউটন। খুব সহজ, তাই তো? এবারে ওয়ার্ক ডান হিসাব যখন করতে বসি, যখন ওয়ার্ক ডান হিসাব করতে বসবে তখন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যখন বসাবো তখন এটা 0 ইন্টু 1 মিটার হবে, বা 0 নিউটন ইন্টু 1 মিটার, 0 ইন্টু 1 জুল এটা হবে, না 20 ইন্টু 1 জুল। এটা প্রথম সমস্যা, তাই তো? এখন যদি 0 ইন্টু 1 জুল করো তাহলে কি এটা ঠিক হবে? তার কারণ এই মোমেন্টে শুধুমাত্র ফোর্সটা 0, ঠিক এর পরের পজিশনটায় সামান্য একটু যখন এক্সটেন্ডেড হয়ে গেছে, সামান্য একটু ডিসপ্লেসমেন্ট যখন হয়েছে, তখন কি ফোর্সটা 0 আছে? তা তো নেই। তাহলে 0 ইন্টু 1 জুল করলে ক্যালকুলেশনটা ভুল হবে। যদি 20 ইন্টু 1 জুল করি, এটা তো ম্যাক্সিমাম ফোর্স। তাহলে এই একদম প্রায় যখন সম্পূর্ণ এক্সটেনশন হয়ে গেছে তখন ফোর্সের ভ্যালু ছিল 20 নিউটন। বুঝতে পেরেছো তো? যখন এর মাঝামাঝি পজিশনে আছে, এক্সটেনশন যখন 1/2 মিটার হয়েছে, তখন ফোর্সটা তো 10 নিউটন। যখন এটা ধরো 0.75 আছে, 0.75 মিটার, তখন ফোর্সটা তো 15 নিউটন। তাহলে আমি কেন 20 নিউটন ফোর্স ধরে নেবো থ্রু আউট দ্য প্রসেস? সমস্ত পদ্ধতিটাতে ফোর্স কেন 20 নিউটন ধরবো? বুঝতে পেরেছো তো? তাহলে এখানে 20 ইন্টু 1 এটাও ভুল হয়ে যাবে। কি করব না, খুব সহজে যারা অঙ্ক করতে চাও বা খুব সহজভাবে বুদ্ধিগুলো অ্যাপ্লাই যারা করো, তারা বললে স্যার ফোর্সটা এই পয়েন্টেও 0, এই পয়েন্টে 20, 0 আর 20 কোনোটা না ধরে আমি অ্যাভারেজ ফোর্স ধরে নিই। অ্যাভারেজ ফোর্স ধরে নিলে 0 প্লাস 20 বাই 2 অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 1, ইট ইজ ইকুয়ালস টু 10 জুল। এন্ড একদম এই অ্যান্সারটা প্র্যাকটিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে অ্যান্সার বেরোবে তার সঙ্গে একদম সেম। অর্থাৎ প্র্যাকটিক্যালি টোটাল এনার্জি স্টোরড or work done, it will be 10 জুল। স্প্রিংয়ে যা এনার্জি জমা থাকবে। বুঝতে পেরেছো তো? তাহলে এর জন্য ক্যালকুলাস জানার দরকার কি আছে? ইন্টিগ্রেশন শেখার দরকার কি আছে? দরকারটা তখনই আসবে যদি এটা 20x না হয় 20x স্কোয়ার হতো বা 20x কিউব হতো। বুঝতে পেরেছো? যদি ফোর্সটা এক্স্যাক্টলি 20x না হয়, এরকম তো কোনো মানে নেই যে প্রত্যেকটা স্প্রিং আইডিয়াল থাকবে, তাই না? তাহলে ফোর্সটাও সবসময় যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট থাকবে এর তো কোনো মানে নেই, তাই তো? এরকম কি কোনো মানে আছে? ধরো বেলঘড়িয়া স্টেশন, এখানে বেলঘড়িয়া স্টেশনের কাছাকাছি যে জায়গা আছে, কাছাকাছি প্রতিটা জায়গার দাম, একদম কাছাকাছি জায়গার দাম 10 লাখ পার কাঠা। প্রতি কাঠা জায়গার দাম 10 লাখ টাকা করে। এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে যে জায়গা আছে সেই জায়গার দাম সে 6 লাখ পার কাঠা। বুঝতে পেরেছো তো? এই কাছাকাছি এখানে বাজার বসে, এখানে স্টেশন আছে, স্টেশনের কাছাকাছিও সমস্ত জায়গা বিক্রি হয়ে গেছে, বাজারের কাছাকাছিও সমস্ত জায়গা বিক্রি হয়ে গেছে। কিছু কিছু লোক বাজারের সুবিধা হবে বলে বাজারের কাছে জায়গা কিনেছে, কিছু কিছু লোক স্টেশনের সুবিধা হবে বলে স্টেশনের কাছাকাছি জায়গা কিনেছে, কমিউনিকেশনের সুবিধার জন্য।
বুঝতে পেরেছো তো? এই দুটো জায়গায় ভর্তি হয়ে গেছে, তুমি একদম মিড পজিশনে এই পজিশনে জায়গা কিনতে চাইছো, এই পজিশনে জায়গা কিনতে চাইছো। এই পজিশনে জায়গা কিনতে গেলে তোমার মাথায় হিসাবটা কি দাঁড়াবে? এই জায়গাটার দাম কত হবে? 10 + 6/2, ইট ইজ 8 লাখ পার কাঠা। বুঝতে পেরেছো তো? তোমার চোখে আমার মতন একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে, একটা বেশ বড় সড়ো স্বপ্ন দেখি। স্বপ্নই হয়, চেষ্টা করব ভবিষ্যতে, জানি না কতটা পারবো। আমার একটা স্বপ্ন আছে, এরকম যদি তোমাদের কোনো স্বপ্ন থাকে, একটা বড় ফ্যাক্টরি বানাবে, একটা স্কুল তৈরি করবো, এরকম যদি কোনো একটা স্বপ্ন দেখো, তাহলে তো 1 কাঠা জায়গা দিয়ে হবে না, তোমার একটা বড় জায়গা দরকার আছে। একটা বড় জায়গা, গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন পাওয়ার মতন একটা জায়গা তুমি যদি কিনতে চাও, বড় জায়গা, তার জন্য এস্টিমেট করতে হবে তোমাকে কত টাকা খরচা হতে পারে, কিভাবে তুমি জায়গাটা কিনবে, কিভাবে স্কুল তৈরি করবে, তার জন্য কত খরচা হবে। বুঝতে পেরেছো তো? এই জায়গার জন্য খরচা কত হবে? তুমি 8 লাখ প্রতি কাঠা জায়গার দাম, 8 কাঠা ধরে তুমি এই টোটাল জায়গাটার হিসাব করলে, তাই না? সেই হিসাবটা কি খুব সহজ হবে? এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে এই জায়গাটার দাম 6 লাখ টাকা কাঠা। এই জায়গাটা এখান থেকে ধরো 200 মিটার ডিস্টেন্সে জায়গাটা শুরু হয়েছে, 200 মিটার ডিস্টেন্সে, আর এখান থেকে ধরো 700 মিটার ডিস্টেন্সে জায়গাটা শেষ হয়েছে। এটা 200 মিটার, এটা 700 মিটার। বুঝতে পেরেছো তো? তোমাকে এই জায়গাটা কিনতে হবে, এই উইডটাও ধরো 500 মিটার, তাহলে 500/500 একটা জায়গা তোমাকে কিনতে হবে। বুঝেছো? তুমি শুধু জানো একদম স্টেশনের কাছাকাছি যে জায়গাটা, সেই জায়গাটার দাম হলো 10 লাখ টাকা কাঠা, এখানের দামটা হলো 6 লাখ টাকা কাঠা। বুঝা গেছে? মধ্যের এতটা জায়গা তোমার দরকার আছে, এতটা জায়গার কোনো একটা অংশের দাম একদম ফিক্সড কি? একদম ফিক্সড। আমি এই লাইনটা ধরে টোটাল জায়গাটা যদি কিনতে চাই, টোটাল জায়গাটার দামটা কি ফিক্সড থাকবে? না, তাই না? বুঝতে পেরেছো তো? তবুও হয়তো ক্যালকুলেশন করে তুমি 8 লাখ টাকা কাঠা বা এর ঠিক মিড পয়েন্টের কত অ্যাভারেজ ভ্যালু হবে সেটা ধরে তুমি জায়গার দাম বের করতে পারবে। কিন্তু যদি এই জায়গাটার দামই এরকম ভাবে তৈরি করা হয়, এই জায়গাটার দামই যদি 9 লাখ টাকা পার কাঠা থাকে, 9 লাখ টাকা, তাহলে তো তোমাদের ক্যালকুলেশনই মিলছে না। এখানে 10 লাখ টাকা, এখানে 6 লাখ টাকা, ঠিক মধ্যের জায়গাটার দাম 9 লাখ টাকা পার কাঠা হয় কি করে? আমি বলছি হতে পারে। কিরকম হতে পারে? না, এই জায়গাটার দাম যদি এরকম ইকুয়েশন মেনে চলে, 10 - 4x², প্রতি কাঠা জমির দাম যদি 10 - 4x² লাখ পার কাঠা এরকম হিসাব মেনে চলে ভ্যালু, তাহলে কি হবে? দেখো, এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে 6 হয়, এক্স এর জায়গায় যদি হাফ বসাও তাহলে 10 - 4 × 1/4 = 9 পার কাঠা। হতেই পারে, তাই না? যে নিয়ম মেনে এই জায়গাটার দাম নির্ধারিত হয়েছে, সেই নিয়মটা তো তুমি ঠিক করে দাওনি, সরকার থেকে ঠিক করা হচ্ছে। বুঝতে পেরেছো তো? তখন এই জমিটার দাম বের করবে কি করে? তুমি এস্টিমেট করবে কি করে? এই যে স্প্রিংটা, যার 20x নিউটন যার ফোর্স কনস্ট্যান্ট ছিল, সেই স্প্রিংটার ক্ষেত্রে কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে সেটা তুমি বের করতে পারলে হয়তো অনেক কষ্ট করে, একটা সিম্পল লজিক কাজে লাগিয়ে। কিন্তু যখনই এটা 20x³ হয়ে গেছে, ইকুয়েশনটা একটু পাল্টে দেওয়া হয়েছে, তখন তুমি এনার্জি বের করবে কি করে? স্টোরড পোটেনশিয়াল এনার্জি। না, তখনও তো এভারেজ সেই এই পয়েন্টে ফোর্স কত? 0,
এই পয়েন্টে ফোর্স 20, অ্যাভারেজ তো 20 প্লাস 0/2, দ্যাট ইজ 10 নিউটন আছে। চেঞ্জ কোথায় আছে? চেঞ্জ হলো এই ইকুয়েশনটা। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সব জায়গাতেই ওই অ্যাভারেজ বা ম্যাক্সিমাম বা মিনিমাম এগুলো ধরে হয় না। বোঝা গেছে কি বললাম? অনেক জায়গাতে এই ভেরিয়েশনটা আনইভেন হয়, অন্য কোনো সমীকরণ মেনে পরিবর্তনটা হয়। অন্য কোনো সমীকরণ মানে ধরো লকডাউনের আগে তেলের দাম 100 টাকা প্রতি কেজি ছিল, এখন তেলের দাম 200 টাকা কেজি হয়েছে। আলুর দাম 7 টাকা কেজি ছিল, এখন 20 টাকা কেজি হয়েছে। পেঁয়াজের দাম 20 টাকা ছিল, 100 টাকা কেজি হয়েছে। এই যে ভেরিয়েশন হয়েছে, তোমাকে যদি প্রত্যেক দিনের সবজি তেল বাজার থেকে কিনে এনে রান্না করতে হয়, তাহলে টোটাল মাসের হিসেবটা করবে কি করে? এস্টিমেটটা করবে কি করে? যদি ইউনিফর্মলি বাড়ে 20 থেকে 100, পেঁয়াজের দাম 20 থেকে 100 হয়েছে, এটা যদি 20 থেকে 100 ইউনিফর্মলি বাড়ে, 20, 21, 22, 23 এভাবে বাড়ে, বা 20, 25, 30, 35 এভাবে যদি বেড়ে যায়, তাহলে তুমি গড় ধরে একটা এস্টিমেট করতে পারো। যদি এভাবে না বেড়ে অন্য কোনো নিয়ম মেনে বাড়ে, তখন তুমি টোটাল মাসের হিসাবটা করবে কি করে? ফিজিক্সের ক্ষেত্রেও তো এরকম হতে পারে। যে আমাকে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করতে হচ্ছে, কিন্তু ফোর্স ঠিক ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল না হয়ে ফোর্সটা অন্য কোনো নিয়মে বাড়ছে, অন্য কোনো সমীকরণ অনুযায়ী বাড়ছে। সবসময় যে একটা বডির অ্যাক্সেলারেশন ইউনিফর্মই হবে এর তো কোনো মানে নেই। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হতে পারে, ইনক্রিজিং অ্যাক্সেলারেশন হতে পারে, ডিক্রিজিং হতে পারে, কনস্ট্যান্টও হতে পারে। সেক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি বের করবে কি করে? সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বের করবে কি করে? সেখানে তো না কনস্ট্যান্ট ভেলোসিটি আছে, কি তুমি ভি ইকুয়ালস টু এটি a0 কনস্ট্যান্ট ভেলোসিটি আছে, তাহলে এস এর জায়গায় ভিটি বসিয়ে দেবে। বুঝতে পেরেছো? যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসিয়ে দিলে খুব আনন্দ, যে কোনো সমস্যার সমাধান করতে পারছো। একটু ঘুরিয়ে দেওয়া হলো, বললো অ্যাক্সেলারেশনটা টাইমের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার ভেলোসিটি বের করবে কি করে? এবারে তো ভেলোসিটিটা ইউনিফর্মলি বাড়েনি, এবার ডিসপ্লেসমেন্ট বের করবে কি করে? তাই না? সবসময় যে ওই যেটুকুনি শিখেছি আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন, বুঝতে পারছো? ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম মোশন, এ বাদ দিয়েও তো অন্য কোনো ধরনের মোশন থাকতে পারে। বুঝতে পেরেছো? এফ ইকুয়ালস টু কে এক্স, এই সমীকরণ না মেনেও তো অন্য কোনো সমীকরণ বিনা ফোর্স তৈরি হতে পারে। তখন আমি টোটালটা বের করবো কি করে? বোঝা গেছে? তখন ইন্টিগ্রেশনের সাহায্য তোমাকে নিতেই হবে। এটা ইন্টিগ্রেশনের অ্যাডভার্টাইজ দিয়ে রাখলাম। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও তোমাদের সেভারাল টাইমস এটা বোঝানোর চেষ্টা করেছি যে ডিফারেন্সিয়েশনটা কেন করব এই শেখাটার অধিকার তোমার আছে। সবার আগে এটা শিখতে হবে কেন করব, এবং কেনটা যদি বুঝতে পেরে যাও কিভাবে করবে সেটা শেখা খুব সহজ হয়ে যায়। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, আমরা তাহলে এটা শিখবো যে ইন্টিগ্রেশনটা কেন করব। ঠিক আছে? সেটা শিখে গেলে তাহলে এই ধরনের ভেরিয়েবল ফোর্স যদি থাকে, এই ভেরিয়েশনটা একটা আনইভেন ভেরিয়েশন, এই ধরনের যদি কোনো ফোর্স থাকে, সেখানেও ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট সেটা আমি বের করতে পারবো, সেখানেও ওয়ার্ক ডান বের করতে পারবো, সেখানেও পোটেনশিয়াল এনার্জি বের করতে পারবো। সেই জন্য শিখতে হবে, সিম্পল বিষয়। সো এবারে ডিফারেন্সিয়েশনের প্রসেসটা শিখেছিলাম যেরকম, সেরকম ইন্টিগ্রেশনের প্রসেসটা শিখে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেখানে এটুকুনি বোঝানো গেল যে ইন্টিগ্রেশনটা শেখার দরকার কি আছে। এবারে প্রসেসটা শিখতে হবে, ম্যানুয়ালি কিভাবে শিখবো। এবং ইন্টিগ্রেশন শিখতে গেলে যেটা তোমাকে জানতে হবে সেটা হলো ডিফারেন্সিয়েশন। সেই ছোটবেলায় যেরকম গরুর রচনা মুখস্থ করে গেছো, এসেছে নদীর রচনা, তারপরে গরু কি হয়েছে, নদীর পাড়ে চড়তে গেছে,
তারপরে গরুর রচনা লিখেছো, সেরকম ভাবে গরুর রচনার হেল্প নিয়ে নদীর রচনা লিখেছিলে, এখানে ডিফারেন্সিয়েশনের হেল্প নিয়ে ইন্টিগ্রেশনটা শিখতে হবে ম্যানুয়ালি। ম্যাথামেটিক্যালি আমি বলছি না, ফিজিক্সের জন্য যতটা লাগে তাতে এত দূর কনসেপ্ট থাকলে যথেষ্ট। সামান্য একটু এদিক ওদিক তো থাকবে, একটু দেখেন। ধরো একটা বেসিক ইকুয়েশন থেকে স্টার্ট করা যায়। ধরো আমরা যে ডিফারেন্সিয়েট করেছি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার, সিম্পল ডিফারেন্সিয়েট করেছিলাম অ্যালজেব্রিক্যাল ইকুয়েশন। এই যে ডিফারেন্সিয়েট করেছিলাম, ইট ইজ ইকুয়ালস টু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার, ইট ইজ ইকুয়ালস টু n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস। তো একদম রিভার্স প্রসেস যদি হয়, তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন যদি করা হয় n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে অবশ্যই তুমি এক্স টু দি পাওয়ার n ফেরত পাবে যদি রিভার্স প্রসেস, তাই না? তাহলে এখানে যেগুলো ঠিক করার জায়গা সেটা হলো n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n তো কনস্ট্যান্ট। তাহলে এই যে পার্টটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করা হয় সবসময় কোনো ফাংশনকে কোনো একটা এলিমেন্টের এগেনস্ট। এখানে এই n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হলো একটা ফাংশন, এলিমেন্টটা কোনটা না dx। ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা বললাম, লেখার সময় কটা অঙ্ক প্র্যাকটিস করলেই দেখবে হাতে চলে এসছে, সবসময় দেখবে এখানে এক্স এফ এক্স ডিএক্স কথাটা চলে এসেছে। এনিওয়ে, প্রথমে যেটা আমরা শিখছি সেটা হলো ইনডিফিনিট ইন্টিগ্রেশন। ইনডিফিনিট ডিফিনিট বিশাল ডিফারেন্স না, খুব সহজে করা যায়। তো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx এটা ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n হবে, হতেই হবে। তাহলেই প্রসেসটা রিভার্স হচ্ছে। কিভাবে হতে পারে সেটা হলো যে দেখো এখানে n কনস্ট্যান্ট ছিল, তাহলে অবশ্যই এখানে n কনস্ট্যান্ট হিসেবে বাইরে আসার কথা, কিন্তু টার্মটাতে তো আলটিমেটলি n নেই, তাহলে এখানে নিশ্চয়ই n আসবে, নাইলে তো এক্স টু দি পাওয়ার n আসবে না। বুঝতে পেরেছো তো? এখানে n এবং এক্স টু দি পাওয়ার n একটা অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। ভালো করে দেখো, এখানে ছিল কিন্তু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে বিষয়টা এইরকম হয়েছে, n মাইনাস 1 যেটা ছিল তার সঙ্গেও 1 অ্যাড করেছো, নিচেও n মাইনাস 1 যেটা ছিল তার সঙ্গে 1 অ্যাড করেছো। বুঝতে পেরেছো তো? যে টার্মটা ছিল তার সঙ্গে উপরে 1 অ্যাড করেছো, ডিভাইডেড বাই যে পাওয়ারটা ছিল তার সঙ্গে 1 অ্যাড করে দিয়েছো। তাহলে দেখো পরিষ্কার হবে, এটা এক্স টু দি পাওয়ার n হচ্ছে, নিচে n ক্যান্সেল হয়ে গেলে এক্স টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার n করলে যে টার্মটা এসেছিল তার ইন্টিগ্রেশন করলে একদম অপোজিট টার্মটা পাওয়া গেছে, তাই তো? আমি যদি এটাকে একটু মডিফাই করে নিই, ধরো এই টার্মটা ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, তাহলে এখানে কত হবে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n, তাই না? তাহলে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n এটার যদি ইন্টিগ্রেট করা হয় n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n এটার যদি ইন্টিগ্রেট করা হয় উইথ রেসপেক্ট টু dx, তাহলে অবশ্যই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হওয়া উচিত, হওয়া উচিত না? সিম্পলি ভালো করে বিষয়টা বোঝো, যে আমি যেটা ডিফারেন্সিয়েট করে যে টার্মটা পেয়েছি, যে ফাংশনটা পেয়েছি, সেটার ইন্টিগ্রেট করলে তো আবার যেহেতু রিভার্স প্রসেস, তাহলে এই n প্লাস 1 এটা তো কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েশনের সময় বাইরে চলে এসেছিল, ইন্টিগ্রেশনের সময় বাইরে চলে আসবে। তাহলে আমি যদি এটাকে এরকম লিখি n প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেট অফ এক্স টু দি পাওয়ার n dx, এটা ইকুয়ালস টু কত হওয়া উচিত? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হওয়া উচিত, তাই না? তার মানে এই n প্লাস 1 টার্মটা আমি যদি শিফট চেঞ্জ করে দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n dx এটা ইকুয়ালস টু কত হবে? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা হলো ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলা, অ্যালজেব্রিক্যাল ফর্মুলা। ইন্টিগ্রেশন শেখার সময় প্রথম যেটা শিখতে হবে সেটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস ইন্টিগ্রেশন, তাই তো? বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো
এখানে যখন ইন্টিগ্রেশন করছো তখন ইন্টিগ্রেশন করার সময় যে টার্মটা পাবে সেই টার্মের সঙ্গে একটা কনস্ট্যান্ট আছে। ইনডিফিনিট ইন্টিগ্রেশনের অবশ্যই ইনডিফিনিট ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট তোমাকে লিখতে হবে। অর্থাৎ এখানে এটা যখন লিখছো তখন এটা প্লাস সি থাকবে, ইট ইজ অলসো প্লাস সি। এখানে যদি সি ডিভাইডেড বাই এন এন প্লাস ওয়ান লেখো সেটাও তো একটা কনস্ট্যান্ট, তাহলে এখানেও আমি ওটাই লিখে রাখলাম। সি বাই এন প্লাস ওয়ান আলাদা করে কনস্ট্যান্ট না ধরে আমি এটাকে সি হিসেবে লিখে রাখলাম, কোনো অসুবিধা নেই। প্রথম ফর্মুলা পেয়ে গেছি। কি পেয়েছি? ইন্টিগ্রেশন অফ x to the power n dx it is equals to x to the power n plus 1 by n plus 1 plus c। সিম্পল, বুঝে গেছে? খুব ইজি না বিষয়টা? তাহলে আমি যদি ইন্টিগ্রেশন অফ x to the power 4 dx it is equals to x to the power 5 by 5 প্লাস একটা কনস্ট্যান্ট, এই যে বলেছিলাম একটা কনস্ট্যান্ট আনতে, ঠিক আছে? কারণ কনস্ট্যান্টের রিভার্স প্রসেস, তো এই কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আর কনস্ট্যান্টটা থাকবে না। তুমি দেখো, তুমি যদি এটা ডিফারেন্সিয়েট করো ddx of x to the power 5 by 5 প্লাস c, তার মানে এটা কত হবে? 1 by 5 into x to the power 5, মানে 5 into x to the power 4 প্লাস c এর ডিফারেন্সিয়েট করলে তো 0, 5 5 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু কত হবে? x to the power 4। বোঝা গেছে? একদম ডিফারেন্সিয়েশনটা শিখে সেই ফান্ডাটা তুমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো, খুব কঠিন প্রসেস না, তাই না? তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেসকে ইন্টিগ্রেশন, এক্সাক্ট ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন রিভার্স প্রসেস নয়। ডিফারেন্সিয়েশন মানে একটা বড় কোনো ফাংশনকে ছোট ছোট ফাংশনে নিয়ে আসে, স্প্লিট করে দাও। আর ইন্টিগ্রেশন মানে ওই ছোট ছোট ফাংশনগুলোকে যোগ করে একটা বড় ফাংশন তৈরি করা। বিষয়টা রিভার্স প্রসেস বলা হয় ম্যাথমেটিক্যালি, বাট এক্সাক্ট রিভার্স প্রসেস নয়। মানে ইংরেজরা যেরকম জাতির উপরে ভিত্তি করে ভারতকে ভাগ করে দিয়ে চলে গেছিল, ডিফারেন্সিয়েট করে দিয়ে চলে গেছিল, এখন ইন্টিগ্রেট করতে গিয়ে বুঝতে পারছে যে বিষয়টা কতটা টাফ। বুঝতে পেরেছো? একদম রিভার্স প্রসেস না। মানে এখন যদি আবার ইন্টিগ্রেট করতে হয়, যে ডিফারেন্সিয়েশন ভালো জানে, দ্যাট ইজ ইংরেজদের আবার ভারতবর্ষে শাসন করার জন্য নিয়ে আসতে হবে। নট সো বাট ম্যাথামেটিক্যালি বিষয়টা বোঝার জন্য এটুকুনি মাথায় রাখলেই যথেষ্ট। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনগুলো ভাবো। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনগুলো কিরকম? ধরো ddx অফ sin x, এটা কত ছিল? cos x। ddx of cos x, it was sin x, negatively sin। ddx of tan x, it was sec square x। ddx of cot x, it is equals to minus cos x square x। and ddx of sec x, it was sec x tan x। and ddx of cosec x minus cosec x cot x। মানে এই জেনারেল প্রসেসগুলো আমরা শিখেছিলাম ডিফারেন্সিয়েশন করার সময়। তাহলে ইন্টিগ্রেশন করার সময় আমি যদি cos x এর ইন্টিগ্রেশন করি তাহলে sin x পাবো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ cos x dx it is equals to sin x। simple, it is sin x। integration of minus sin x dx it is equals to cos x। মাইনাস সাইনটাকে তুমি যদি চেঞ্জ করে নাও it will be কত হবে? minus cos x। সিম্পল, ddx of tan x sec square x ছিল, তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x dx it is equals to tan x। integration of cosec square x
minus cot x, integration of sec x tan x, sec x tan x dx, it is equals to sec x, integration of cosec x cot x dx, it is equals to কত হবে মাইনাস cosec x। সিম্পল বিষয়, শুধু এক্ষেত্রে চেঞ্জ যেটা সেটা এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, প্লাস সি সিম্পল। বুঝতে পেরেছো তো? ডিফারেন্সিয়েশনটা মনে রাখবে, ইন্টিগ্রেশনটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, যেখানে কোনো চেঞ্জ নেই, ধরো ddx অফ e to the power x, it was e to the power x, তাহলে ইন্টিগ্রেশন অফ e to the power x dx, it is equals to e to the power x plus, very easy। হ্যাঁ, ধরো ডিফারেন্সিয়েশন যদি করো ddx of log x, it is 1 by x, তাই ছিল না? তাহলে ইন্টিগ্রেশন অফ 1 by x dx, বা এটাকে এরকম লিখতে পারো ইন্টিগ্রেশন অফ dx by x, it is equals to log x plus c। এটা অ্যাকচুয়ালি log নয়, log বেস e ln লেখা হয়, আমি log লিখলাম যেটাতে সবাই দেখে অভ্যস্ত। বুঝতে পারলে? ইন্টিগ্রেশন অফ log x equals to ইন্টিগ্রেশন অফ log x, এটা একটুখানি অন্য ফাংশন ধরে করতে, ইট ইজ x log x minus x plus c। এখনই দরকার আছে? আচ্ছা, পরে এটা নিয়ে আলোচনা করা যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখো, ইন্টিগ্রেশন অফ log x এই বিষয়টা একটু আলাদা হবে, log x dx এই বিষয়টা একটু আলাদা হবে, কারণ ডিফারেন্সিয়েশন করে কোথাও log x পেয়েছো এরকম ফাংশন তোমাদের এখনো পর্যন্ত আসেনি। এটা হলো বেসিক, একদম সাধারণ জায়গাগুলো। এবারে একটু বলে নেওয়ার দরকার আছে, ইয়েস, একটু বলে নেওয়ার দরকার আছে। সেটা হলো এই ফাংশনটা একটু মাথায় রাখো। ধরো আমি যদি এরকম লিখি ইন্টিগ্রেশন অফ x to the power n dx, it is equals to x to the power n plus 1 by n plus 1 plus c, এরকম একটা ফাংশন আসছে। তো এবারে n এর ভ্যালু যদি -1 হয়ে যায়, n এর ভ্যালু যদি -1 হয়ে যায়, তাহলে এটা কত হবে? x to the power -1 plus 1 মানে 0 by 0 plus c চলে আসছে না? তাই তো? তাহলে এটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, ইনফিনিটি ফাংশন হয়ে যাচ্ছে। সুতরাং এটা মাথায় রেখো যে এই ইকুয়েশনটা যখন ইউজ করবে তখন n নট ইকুয়ালস টু -1 এই টার্মটা অবশ্যই থাকবে। যদিও ফিজিক্সের ক্ষেত্রে এতটা লাগে না, তবুও এটুকুনি মাথায় রেখো যে এই কেসে n এর ভ্যালু -1 এটা হলে চলবে না, অন্য যে কোনো ক্ষেত্রে এই ইকুয়েশনটা ইউজ করা যাবে। ক্লিয়ার? এরকম বিভিন্ন রকম ইন্টিগ্রেশন করার বিভিন্ন প্রসেস, এইগুলো তোমরা আস্তে আস্তে ডিফারেন্সিয়েশনটা শিখে গিয়ে তারপরে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবে। ইন্টিগ্রেশনের আর দুটো দিক আছে। একটুখানি আলোচনা করে নেওয়ার দরকার আছে। তার কারণটা হলো এটা হয়তো নিটের ক্ষেত্রে বা মেন্সের ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে, অ্যাডভান্সের ক্ষেত্রে লাগতে পারে, বা অন্যান্য যে সমস্ত এক্সামগুলো আছে সেক্ষেত্রে লাগতে পারে। কিরকম? সেটা হলো অ্যালজেব্রা অফ ইন্টিগ্রেশন। মানে আমি সহজভাবে যদি ভাবি যে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ u plus minus v dx, where u and v both are function of x, মানে বিষয়টা কিরকম? u ধরো এটা ফাংশন অফ x আর v এটা অন্য কোনো একটা ফাংশন অফ x, অন্য কোনো ধরনের ফাংশন। হ্যাঁ, এখানে u এটা ধরো
এফ এক্স এটা ই টু দি পাওয়ার এক্স আছে, আর এটা ধরো এক্স স্কোয়ার আছে, মানে ইকুয়েশনটা এরকম দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স, মাইনাসও হতে পারে। এরকম কোনো যদি ইন্টিগ্রেশন করতে দেয় যেখানে দুটো ফাংশন রয়ে গেছে, দুটো আলাদা আলাদা ফাংশন রয়ে গেছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করা ডিফারেন্সিয়েশন করার মতন, যেরকম ডিডিএক্স অফ ইউ প্লাস মাইনাস ভি করেছিলেন, এটা ইকুয়ালস টু কত ছিল, ডিইউ ডিএক্স প্লাস মাইনাস ডিভি ডিএক্স। একই রকম ভাবে যখন ইন্টিগ্রেশন করবে তখন এটার ক্ষেত্রেও তাই, ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, অর্থাৎ দুটো ফাংশনের আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। ঠিক আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স হবে, প্লাস এক্স স্কোয়ারের জন্য কত হবে, এক্স কিউব বাই 3, এর সঙ্গে প্লাস একটা কনস্ট্যান্ট নিয়ে চলে যাবে। ঠিক আছে, অ্যাডিশন আর সাবট্রাকশনের কেসে যদি প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ক্ষেত্রে বিষয়টা একটুখানি আলাদা, একটু টাফ কম্পারেটিভলি, মানে এতক্ষণ পর্যন্ত যত কিছু করলো তার মধ্যে প্রোডাক্ট বিষয়টা একটু টাফ। প্রোডাক্টটা নিয়ে আলোচনা করা, হ্যাঁ করা যেতে পারে, অসুবিধা নেই। ধরো ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স আছে, যেখানে ইউ আর ভি দুজনেই এক্স এর একটা ফাংশন, ওই একই রকম ভাবে একটা ধরো এক্স স্কোয়ার আর একটা ধরো লগ এক্স আছে। ঠিক আছে, এরকম দুটো আলাদা আলাদা ফাংশনের প্রোডাক্ট হিসেবে আছে। এই প্রোডাক্ট করার রুলটা হলো যে এটাকে লেখা হয় এরকম করে, ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে ভি ডিএক্স করেছো তাহলে এখানে ডিইউ ডিএক্স হবে, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এই যে পার্টটা, এই টোটাল পার্টটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, এই প্রসেসটা একটু মাথায় রেখো। যারা এটা মাথায় রাখবে তাদের আরেকটা বিষয়ও মাথায় রাখতে হবে, এটা একটু বলে নেওয়ার দরকার আছে। কোথায় লেখা যায়, এখানেই লিখ। এটা এরকম মনে রেখো, আই লাভ অ্যাপ্লিকেশনস then examples। যদিও বিষয়টা উল্টো, এক্সাম্পলটা বেশি পছন্দ করে সবাই অ্যাপ্লিকেশনের থেকে। এনিওয়ে, শুধু এটা মনে রেখো, মনে রাখার কারণ আছে। কারণ হলো এখান থেকে যদি ফার্স্ট লেটার গুলো আমরা নিয়ে নিই তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, দেখো আই এল এ টি ই, তাই তো? এটা কিরকম কাজে লাগে একটু বোঝা যায়। ধরো আই, এখানে আই স্ট্যান্ড ফর ইনভার্স ফাংশন, এল স্ট্যান্ড ফর লগারিদম ফাংশন, এ স্ট্যান্ড ফর অ্যালজেব্রিক, T stand for trigonometrical, and E stand for exponent, exponential। ঠিক আছে, যারা এই ধরনের কোনো ইন্টিগ্রেশন করতে চাইছো তাদের এই বিষয়টাও মনে রাখতে হবে। মানে মনে রাখতেই হবে এরকম নয়, এরকম হতে পারে যে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে একভাবে করে গিয়ে বিপদে পড়লে তারপর আবার অন্যভাবে করলে। এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস ধরে না করে যদি তুমি সরাসরি এটা ঠিকঠাক মতন ইন্টিগ্রেশন করতে চাও তাহলে এই বিষয়টা মনে রাখতে হবে। এটাকে বলা হয় ইউ প্রেফার প্রসেস, ইউ প্রেফার। মানে যে ফাংশনটা আগে পাবে সেটাকে ইউ ধরে নিতে হবে,
বুঝতে পেরেছো তো? যে ফাংশনটা আগে পাবে, যদি ধরো দুটো ফাংশন থাকে, একটা অ্যালজাব্রিক ফাংশন একটা লগ, এটা অ্যালজাব্রিক ফাংশন একটা লগ যদি থাকে, তাহলে লগটা আগে আছে, লগ ফাংশনটাকে ইউ ধরে নিতে হবে, অ্যালজাব্রিক ফাংশনটা হয়ে যাবে ভি। ঠিক আছে? যদি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন তার সঙ্গে ইনভার্স ফাংশন থাকে, তাহলে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন যেটা আছে সেটাকে ভি ধরবে, আর ইনভার্স ফাংশনটাকে ইউ ধরতে হবে। যেটা আগে পাবে সেটাকে ইউ ধরতে হবে। বুঝতে পেরেছো? কিরকম? ওই যেখানটাতে আটকে ছিলাম সেটাই করে নেওয়া যাক। ধরো এরকম দিয়েছে তোমাকে ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স, এটা করার প্রসেস হলো এরকম। এটাকে তুমি এইভাবে দেখে নাও, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 লগ এক্স, এক্স টু দি পাওয়ার 0 লগ এক্স ডিএক্স। দেখো এক্স টু দি পাওয়ার 0 এটা তো অ্যালজাব্রিক ফাংশন, আর এটা হলো লগ এক্স, এটা হলো লগারিদম, লগ ফাংশন। এবারে ভালো করে দেখো কি আগে আছে, এল আগে আছে না এ আগে আছে? এখানে দেখো এল আগে আছে, তাহলে লগ ফাংশন আগে আছে। লগ ফাংশন আগে আছে তার মানে এটাকে তুমি ইউ ধরবে আর এটাকে ভি ধরবে। এটাকে করবে কি করে? প্রথমে কি ছিল? ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। তাহলে এটা করবো কি করে? প্রথমে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, বা শুধু ডিএক্স লেখা যেতে পারে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ এক্স। এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট এনো না, কনস্ট্যান্ট না হলে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এই টোটালটা ডিডিএক্স করে তারপর আবার করতে হয়। এনিওয়ে আমরা বেসিক জায়গাটা ধরে এগোই। ডিডিএক্স অফ লগ এক্স, তার কারণ এখানে কি ছিল? ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, এই টোটালটা ডিএক্স। বুঝতে পেরেছো? ইট ইজ ইকুয়ালস টু কত? লগ এক্স, এক্স টু দি পাওয়ার 0, তার জন্য কত হবে? অনলি এক্স। ক্লিয়ার? এবার ডিডিএক্স অফ লগ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স মানে তো জানো 1/x, তাহলে এটা কত হবে? মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। এখানে যদি কনস্ট্যান্টটা না আনো তাহলে সেক্ষেত্রে কি হবে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, ইট ইজ এক্স, এটা ইনটু ডিএক্স। আমি কনস্ট্যান্টটা এখনো বসাচ্ছি না, কনস্ট্যান্ট একদম শেষে একবারই বসিয়ে দিলাম, এক্স ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে কত পড়ে আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এটা কত হবে? লগ এক্স, মানে এক্স লগ এক্স মাইনাস এক্স করে প্লাস সি নিয়ে চলে আসে। এটাকে এরকম রাখতে পারো, log of x to the power x minus x plus c। বুঝতে পেরেছো? ইজি প্রসেস, মানে যদি একটুখানি প্র্যাকটিসে চলে আসে তাহলে বিষয়টা খুব সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? একদম মানে বিশাল কঠিন ভাবে বিষয়গুলোকে না ভাবাটাই বুদ্ধিমানের কাজ। ডিফারেন্সিয়েশনটা ভালো করে শিখে তারপরে দেবো। এই ধরনের প্রসেসগুলো আছে, আরো কিছু প্রসেস আছে, সাবস্টিটিউশন মেথড বা করা যেতে পারে। একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখা যায় সাবস্টিটিউশন মেথডটা কি। ধরো তোমাকে এরকম করতে দিয়েছে যে ইন্টিগ্রেশন অফ, কোথাও এরকম একটা বিষয় চলে এসেছে, ইন্টিগ্রেশন অফ tan x dx বা ইন্টিগ্রেশন অফ tan থিটা d থিটা, এরকম একটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে। বুঝতে পারছো? তো আমরা যে ইকুয়েশন গুলো করেছি ওখানে কোথাও তো tan থিটার ইন্টিগ্রেশন করা ছিল না। তাহলে ইন্টিগ্রেশন অফ tan থিটা এটা যদি করো তাহলে ইন্টিগ্রেশন অফ tan থিটা এটাকে sin থিটা বাই cos থিটা ইনটু d থিটা এরকম লিখতে পারি, তাই তো? এখন cos থিটা এটাকে যদি x ধরে নাও, cos থিটা এটাকে যদি x ধরে নাও, তাহলে dx d থিটা এটা ইকুয়ালস টু তো মাইনাস sin থিটা, তাই তো? ডিফারেন্সিয়েশন শিখেছি আমরা। তাহলে dx d থিটা ইকুয়ালস টু কত হলো? মাইনাস sin থিটা।
তাহলে dx ইকুয়ালস টু কত হয়ে যাবে, মাইনাস সাইন থিটা ডি থিটা। ভালো করে বিষয়টা বোঝো, ক্লিয়ার? এখানে cos থিটার ডিফারেন্সিয়েট যদি করো উইথ রেসপেক্ট টু থিটা তাহলে কত হবে, মাইনাস সাইন থিটা। আর x এর ডিফারেন্সিয়েট যদি করো উইথ রেসপেক্ট টু থিটা তাহলে dx ডি থিটা লিখতে হবে। তার মানে সাইন থিটা ডি থিটা এর জায়গায় মাইনাস dx লেখা যেতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এটা আলটিমেটলি কত দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস dx সাইন থিটা ডি থিটার জায়গায় বাই cos থিটা। cos থিটাটা আবার x ধরেছিল, তাহলে ইট ইজ মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ dx বাই x। dx বাই x কত লিখেছিল মনে পড়ছে, log x, so it is equals to minus log x। x কেন লিখব, x এর ভ্যালু তো জানি, x কত ছিল cos থিটা, মাইনাস log of cos থিটা প্লাস একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে এরকম করে নাও, log of cos টু দি পাওয়ার মাইনাস 1, এই মাইনাসটা ভেতরে গেলে পাওয়ারে চলে যায়, cos টু দি পাওয়ার cos থিটা টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত হবে, sec থিটা প্লাস c। বুঝতে পেরেছো? এই যে প্রসেসটা আমরা করলাম সেটা হলো এই যে নিচেরটাকে x ধরে তারপরে এই টোটাল ভ্যালুটাকে মডিফাই করে একটা নতুন ভাবে ইন্টিগ্রেশনটা করলাম, এটাকে বলা হবে সাবস্টিটিউশন মেথড। ক্লিয়ার? ইন্টিগ্রেশনের এরকম অনেকগুলো প্রসেস আছে, একদম প্রথমেই তো একবার কতগুলো প্রসেস শিখিয়ে দিলে ইন্টিগ্রেশনটা শেখা যাবে না, এটা অনেক সময় লাগবে বিষয়টা গ্রিপে আসতে। শুধু এটা মাথায় রেখো যে অনেকগুলো ছোট ছোট পার্টকে যদি যোগ করা হয় কোনোভাবে, অনেকগুলো ছোট ছোট পার্টকে যোগ করে যেটা পাবে সেটা একটা বড় পার্ট, এই ছোট ছোট পার্টগুলোকে যোগ করার যে প্রসেস সেটা হলো ইন্টিগ্রেশন। এবারে যেটা দেখে নেওয়ার, ইনডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে গেল, ডেফিনিট ইন্টিগ্রেশন বিষয়টা কি? ডেফিনিট ইন্টিগ্রেশন কিছুই না, কনস্ট্যান্টটাকে উড়ানোর একটা প্রসেস। কনস্ট্যান্টটা থেকে গেলে একটা অস্বস্তি হচ্ছে, তো এই কনস্ট্যান্টটা তোমাকে এলিমিনেট করতে হবে। কিরকম? ধরো এরকম একটা কোনো ইন্টিগ্রেশন করা হয়েছে, ধরো fx dx, এটার ইন্টিগ্রেশন করে তুমি পেয়েছো f dash x প্লাস c, ইন্টিগ্রেশন করে আরেকটা ফাংশন পেয়ে গেছো f dash x প্লাস c। এবার এটাকে যদি তুমি একটা লোয়ার লিমিট টু আপার লিমিট এর মধ্যে যদি ইন্টিগ্রেট করো তাহলে বিষয়টা এই ফাংশনটা এটা লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে থেকে যাবে। বুঝতে পেরেছো? বা খুব সহজভাবে নিবে, এটা টোটালটাই লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে থেকে যাবে। মানে এটা কত হবে, f dash x ইকুয়ালস টু আপার লিমিট বসাতে প্লাস c মাইনাস f dash x ইকুয়ালস টু লোয়ার লিমিট বসাতে প্লাস c। বিষয়টা এরকম দাঁড়াবে। দেখে তোমাদের ভয় লাগতে পারে, এটা গন্ডগোলের ম্যাথমেটিক্যাল বিষয়, একদমই ভয় পাওয়ার কিছু নেই, বিষয়টা খুব সহজ। সেটা হলো ধরো ইন্টিগ্রেশন অফ x কিউব dx, এটা করা তো তোমরা শিখে গেছো, x টু দি পাওয়ার 4/4 প্লাস, তাই তো? এখানে দেখো এই c টা ক্যান্সেল হয়ে যায় না, মাইনাস আছে, কনস্ট্যান্ট তো আর কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে c টা ক্যান্সেল হয়ে গেলে এটা কত পড়ে থাকবে, f dash x equals to u minus f dash x equals to l, c ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখানেও কনস্ট্যান্টটা থাকবে না আলটিমেটলি ইন্টিগ্রেশন করলে। কখন? যদি এই ইন্টিগ্রেশনটা ধরো 1 to 4 এর মধ্যে করি, মিনিমাম একটা ভ্যালু x এর, ম্যাক্সিমাম একটা ভ্যালু, ঠিক আছে? এই যেটা পেয়েছো এটা হলো f dash x, মানে এই যে f dash x লিখেছি, অনেকেই ভুরু কুচকাচ্ছিল যে f dash x আবার কোথা থেকে গেল। এই বিষয়টা কিছুই নয়, এই বিষয়টা হলো x টু দি পাওয়ার 4/4। তাহলে এখানে কি করব, x টু দি পাওয়ার 4/4 এর জায়গাতে একবার কত বসাবো 1, একবার বসাবো 4, এই দুটোকে বিয়োগ করব, কনস্ট্যান্ট তো থাকবে না, তাহলে এই কোন কনস্ট্যান্টটা থাকলো, তাহলে এখানে কত হবে, it is equals to 4 to the power 4/4 minus 1 to the power 4/4, it is equals to
1664। যে কোনো কেসে তোমরা ডিফারেন্সিয়েশনের যে প্রসেসগুলো করেছো সেটাকে যদি রিভার্স করে দাও তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে। ধরো কিরকম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x dx এরকম করতে বলেছে। তুমি জানো ডিফারেন্সিয়েশন করার সময় কি করেছে? ডিফারেন্সিয়েশন করার সময় ddx অফ ই টু দি পাওয়ার 4x এটাকে কিভাবে করেছে? না ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার x এর ই টু দি পাওয়ার 4, ই টু দি পাওয়ার x এর ই টু দি পাওয়ার x। তারপরে কি করেছিল? এই 4x এর ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিয়েছো ইনটু 4, তাই তো? 4x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 4 হবে। একই রকম ভাবে এটাকে যখন করবে তখন কি করবে? ই টু দি পাওয়ার 4x এর জন্য ই টু দি পাওয়ার 4x, এখানে ডিফারেন্সিয়েট করে কি করেছিলে? গুণ করেছিলে। এখানে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হবে বাই 4 প্লাস। সিম্পল প্রসেস, একদম সহজভাবে বিষয়টাকে ভাবো, ডিফারেন্সিয়েশনটা ভালো করে শেখো, ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইজি হয়ে যাবে, খুব কঠিন নয়। একটু ঠান্ডা মাথায় কনসেন্ট্রেশন আনো, দেখো গোটাটা হবে। এবারে একদম প্রথমে যে তোমাদের এক্সাম্পলটা দিয়েছিলাম যে 20x³ এরকম হলে অসুবিধাটা হচ্ছিল, অসুবিধাটা কাটাতে হবে। অসুবিধাটা কাটাতে হবে মানে ধরো যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা দেখা যাক, ধরো এরকম একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে আমি টেনে 1 মিটার পর্যন্ত বাড়িয়েছি। কতটা বাড়িয়েছিলাম? 1 মিটার। এখানে x = 0, এটা x = 1। যে ফোর্সটা অ্যাপ্লাই করেছিলাম, ফোর্স = কত ছিল? 20x³। 20x হলে অসুবিধা হচ্ছিল না, এভারেজ ধরেই করে ফেলছিলাম। f এর ভ্যালুটা ছিল 20x³, বুঝতে পেরেছো? তাহলে যখন x = 0, যখন এক্সটেনশন হয়নি তখন ফোর্স কত ছিল? 0 নিউটন। আর যখন এক্সটেনশন হয়েছে ম্যাক্সিমাম x = 1 তখন ফোর্স হয়ে গেছে 20 নিউটন। এবং আমরা দেখেছিলাম যে এটা 0 নিউটন ধরে করলেও হবে না, ওয়ার্কটা 20 নিউটন ধরে করলেও হবে না। এবং এর মিড ভ্যালু যেটা সেই মিড ভ্যালু কত ছিল? 0 + 20/2, দ্যাট মিনস 10 নিউটন। 10 নিউটন ইন্টু 1 মিটার, দ্যাট ইজ 10 জুল। এটাও ভুল। তাহলে কিভাবে করতে হবে, কেন করতে হবে, তার বিষয়টা বোঝা। সেটা হলো যে ধরো আমি এখানে এই যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এফ ইনটু ডিসপ্লেসমেন্ট, এই যে ওয়ার্ক ডান আমরা বের করছি, এফ ইনটু এক্স, এই যে ওয়ার্ক ডান বের করছি, এখানে ফোর্সটা তো কনস্ট্যান্ট না, তাই তো? তাহলে এফ ইনটু এক্স, এটা দিয়ে ওয়ার্ক ডান তখনই খুব সহজে বের করা যাবে যদি এফটা কনস্ট্যান্ট থাকে। তাহলে প্রথম যে সমস্যাটা সেটা হলো এফ কনস্ট্যান্ট থাকে কি? যদি থাকে তাহলে সেটা কতক্ষণ থাকে বা কতটা দূরত্ব মেনে থাকে। খুব সহজ উত্তর হলো এফ কনস্ট্যান্ট ধরে নেওয়া যেতে পারে যদি ডিস্টেন্সটা খুব সামান্য হয়, বুঝা গেছে? বা কনস্ট্যান্ট না বলে আনচেঞ্জ বলা ভালো। এফটা আনচেঞ্জ থাকে যদি ডিস্টেন্সটা খুব সামান্য হয়, অর্থাৎ যদি তুমি 0 থেকে 1 পর্যন্ত নিয়ে যাও তাহলে ফোর্সের ভ্যালুটা 0 থেকে 20 নিউটন হয়ে গেছে। কিন্তু যদি তুমি 0-র কাছাকাছি, খুব কাছাকাছি একটা পয়েন্ট নাও, খুব কাছাকাছি একটা কোনো পয়েন্ট নাও, তাহলে ফোর্সের ভ্যালুটা 0ই থেকে যাবে। যদি 20 নিউটনের খুব কাছাকাছি একটা পয়েন্ট নাও, কাছাকাছি মানে মিড পয়েন্ট তো নয়, এই ডিস্টেন্সটা তো অনেকটা বেশি, খুব কাছাকাছি যদি একটা পয়েন্ট নাও তাহলে এই ফোর্সটা তুমি 20 নিউটনই ধরে নিতে পারো। সামান্য একটু ডিস্টেন্সের জন্য ফোর্স কত হবে না, এক্স ডিস্টেন্সের জন্য ফোর্স 20 x³ আর x প্লাস ডেল এক্স এর জন্য ফোর্স কত হবে? 20 ইন্টু এক্স প্লাস ডেল এক্স তার হোল কিউব। যদি এই ডেল এক্সটা এক্স এর তুলনায় নেগলিজিবল হয়, নগণ্য, একদম ছোট হয়, তাহলেই এটাকে তুমি 20x³ লিখতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে ওই কোয়ালিটিটা থাকতে হবে যে ডেল এক্স মাস্ট বি নেগলিজিবল উইথ রেসপেক্ট টু এক্স। তখন এই ডেল এক্সটাকে আর ডেল এক্স লেখা হয় না, ম্যাথামেটিক্যালি ডেল এক্সটাকে লেখা হয় ডিএক্স। অর্থাৎ এটা থ্রু আউট দি প্রসেসের ক্ষেত্রে এফ ইন্টু এক্স করাটা একটু গন্ডগোলের ব্যাপার, তার কারণ এফ কত নেবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু খুব সামান্য ডিস্টেন্স যদি সরানো হয় তখন এফটা প্রায় আনচেঞ্জ থেকে যায়।
তাহলে আমরা কি করব, একটা অরবিটারি ডিস্টেন্স এ, আরবিটারি একটা ডিস্টেন্স ধরে নিয়েছি। এই এক্স ডিস্টেন্সে ফোর্স যেটা আছে সেই ফোর্সটা ওই সামান্য একটু ডিসপ্লেসমেন্ট ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য প্রায় আনচেঞ্জ থাকবে। এটা ধরে নিয়ে আমরা ওই ছোট্ট অংশের জন্য ওয়ার্ক ডান বের করে নেব। এই ওয়ার্ক ডান কত হবে, ডিডব্লিউ, ইট ইজ ইকুয়ালস টু সিম্পলি এফ ইন্টু ডিএক্স, এবং ওই অংশে এফটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ 20x কিউব থাকবে ডিএক্স। বুঝতে পারছো তো? তাহলে ওয়ার্ক ডান কি করে বের করবো না, টোটাল ওয়ার্ক ডান মানে ইন্টিগ্রেট করতে হবে। ইট ইজ ইকুয়ালস টু 20 ইন্টু এক্স কিউব ডিএক্স, এটারও ইন্টিগ্রেট করে দিতে হবে। টোটাল ওয়ার্ক ডান এটা ডিডব্লিউ, 0 থেকে শুরু করে ডাব্লিউ পর্যন্ত টোটাল ওয়ার্ক ডান হয়েছিল, তাই তো? যখন 0-র কাছাকাছি ছিল ফোর্সটা তখন ওয়ার্ক ডান কত ছিল, 0। তাহলে এখানে 0 থেকে শুরু করে কত দূর পর্যন্ত নিয়ে গেছে, 1 মিটার পর্যন্ত। বোঝাই যাচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। সো ইট ইজ 20 x টু দি পাওয়ার 4/4, x এর ভ্যালু মিনিমাম 0, ম্যাক্সিমাম 1 মিটার, ইকুয়ালস টু 20 into 1 to the power 4/4, 5 joule. So it is the right answer. বুঝতে পেরেছো? 1 জুলও নয়, 20 জুলও নয়, 10 জুলও নয়, ইট ইজ 5 জুল। যদি ইন্টিগ্রেশন না জানো তাহলে এটা বের করা অসম্ভব। বোঝা গেছে? সিম্পলি ডিফারেন্সিয়েশনের ঠিক রিভার্স প্রসেস। এটা ধরে নিয়ে আগে ডিফারেন্সিয়েশনটা শিখে তার প্রসেসগুলো, ম্যানুয়াল প্রসেসগুলো শিখে তারপর ইন্টিগ্রেশনটা করা, তারপরে অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? আমরা নেক্সট ভিডিওতে কাইনেমেটিক্সে কোথায় ইন্টিগ্রেশনের বিষয়টা লাগে সেটা নিয়ে আলোচনা করতে থাকবো।